আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে নানান ঝামেলার ভেতরে অর্থনৈতিক দুরবস্থা, বিদ্যুতের দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা এবং বেকারত্ব এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি না হওয়া নানান ঝামেলার মধ্যে দিয়ে বাংলাদেশটি যাচ্ছে। এর মধ্যে সংসদ ভবনে যেভাবে খিস্তি ঘেউর আমরা শুনছি এবং যে নাটক আমরা দেখছি, এর ভিতরে একটি নতুন কাহিনী এসে হাজির। সেটি হচ্ছে বিমান বাহিনীর 10 জন সদস্য গায়েব হয়ে গেছে। কোনো ছুটি না নিয়ে, কোনো কিছু না নিয়ে, গুলি বন্দুক যা আছে নিতে পারে, অস্ত্রশস্ত্র সেগুলো নিয়ে নিখোঁজ হয়ে গেছে। আরও 10 জনকে ক্লোজ করে রাখা হচ্ছে এবং ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। কি সন্দেহে? জঙ্গি সন্দেহে। তারা হামলা করতে চায় বাংলাদেশের জাতীয় সংসদ, সেনানিবাস, পুলিশ সদর দপ্তর সহ নানান স্থাপনায় তারা হামলা করার পরিকল্পনা করছে। এই রকমের কাহিনী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পত্রিকায় আসতো বা সরকারের কোনো মন্ত্রী এমপি বলতো, কোনো অভিযান চলতো, তখন আমরা শুনতাম এটি আরেকটি সাজানো নাটক। কি নাটক? জঙ্গি নাটক। এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে। ঠিক তখন যখন আপনারা শুনছেন যে বাংলাদেশে জঙ্গি আক্রমণের মুখে পড়তে পারে, তখন কিন্তু আপনাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ বাংলাদেশে একটা বিশেষ শ্রেণী এন্টি আওয়ামী লীগ এবং এন্টি প্রগতিশীল, এন্টি মুক্তিযুদ্ধ তৈরি করা হয়েছিল। এই তৈরি করার জন্য লম্বা একটা সময়কে ব্যবহার করা হয়েছে। মূর্খ, অশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কিন্তু মাদ্রাসাতে, মানে মধ্যযুগীয় মাদ্রাসার ছাত্রের চাইতেও তাদের চিন্তা চেতনা, মনন মানসিকতা আরো খারাপ। তারা একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য যে একটা সঙ্গীত, সেটাও তারা জানে না, তারা নৃত্য সেটা জানে না, তারা সাহিত্য সেটাও জানে না। তারা শুধু যেটা জানে সেটা হলো মৌলবাদ এবং জঙ্গিবাদ। এই জঙ্গিরাই কিন্তু শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এখন বিমান বাহিনীতে যে জঙ্গিরা আস্তানা গেড়েছে, এই জঙ্গিরা কোত্থেকে আসলো? এই জঙ্গিদের উৎস কোথায়? দেখেন, খেয়াল করি, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিলেন যে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আমাদের বন্দরে, চিটাগং বন্দর অথবা পায়রা বন্দরে যেগুলো আসবে, সেগুলোকে কোনো রকমের তল্লাশি করা ছাড়াই তাদেরকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে। অথচ শেখ হাসিনার আমলে, এর আগেও জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবার আমলেই পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে ক্যাটাগরি করে 2 বার পাকিস্তানের জাহাজ তল্লাশি করার পর তারপরে যে পণ্য খালাসের অনুমতি দেওয়া হতো, যার ফলে বাংলাদেশে যারা ক্রেতা ছিল বা পাকিস্তানি যারা জাহাজ চালাতো, তারা বাংলাদেশে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে পণ্য নিয়ে আসতো না। ইউনূস এসে সেটা তুলে দিলেন। তারপরে আরো একটা ঘটনা ঘটলো। বাংলাদেশে পাকিস্তানের কোনো নাগরিক ভিজিট করতে আসলেও পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে প্রথমে ভিসার আবেদন করতে হতো। অর্থাৎ অন অ্যারাইভাল কোনো ভিসা সিস্টেম পাকিস্তানের জন্য বাংলাদেশে ছিল না। তো পাকিস্তান যেহেতু তারা জঙ্গি উৎপাদন করে, তালেবানদেরও চারণভূমি সেখানে। এখন তেহরিকে তালেবান পাকিস্তানের একটা নতুন বাহিনী তৈরি হয়েছে, আপনারা জানেন। এই নানান জঙ্গিদের উৎপাদন স্থল হচ্ছে পাকিস্তান, যারা আফগানিস্তানকে শেষ করছে। ভারতের সাথে গত 70 বছর থেকে কারণে অকারণে যুদ্ধ লাগিয়ে রাখছে। লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো এই সন্ত্রাসী গ্রুপগুলা সারা বিশ্বে টেরোরিস্ট সাপ্লাই দেয়। সেই জঙ্গি টেরোরিস্ট গ্রুপগুলা যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য এই ভিসা ব্যবস্থাটা খুবই স্ট্রিক্ট ছিল। তাদের ডিএনএ টেস্ট করা ছাড়া বাংলাদেশ কোনো ভিসা তাদেরকে দিত না। ডক্টর ইউনূস আসার পরে তারা বলল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করে তারা না, সরকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হতে শুরু করে সরকার যাকেই তাদের লাল পাসপোর্ট দেবে তারাই বাংলাদেশে বিনা ভিসায় আসতে পারবে। এয়ারপোর্টে আসলে তাদেরকে সিল দেওয়া হবে। এবং আরো করেছিল কি, ব্যবসায়ী সহ
মানে গুরুত্বপূর্ণ লোকেরা এয়ারপোর্টে আসলে তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা করলো। এর ফলে কি হলো, এই 18 মাসে অসংখ্য জঙ্গি সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, পুলিশে এবং আমাদের বিজিবিতে অথবা বিডিআরে এরা জায়গা করে নিয়েছে। এই এখন এদের যে পরিমাণ লোক এখানে এসছে, তারা থানা যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে সেখান থেকে যে অস্ত্র নিয়েছে সেগুলোও কিন্তু তাদের কাছেই মজুদ আছে। এখন দেশকে আসলেই কিন্তু একটি রেড অ্যালার্টের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনার সরকার যখন ছিল, পুলিশ, আর্মি, বিডিআর সবার উপরে তার কিন্তু একটা কন্ট্রোল ছিল। কারণ তিনি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং ছিল, যার কারণে তিনি এই সব মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় ধরে রাখতে পেরেছিলেন। সারা পৃথিবীতে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসেবে নিজেদের অবস্থানটিকে শক্তিশালী রাখতে পেরেছে। কিন্তু এই তারেক জিয়ার সাথে যারা আছে, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী, এই পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এই গোষ্ঠীরা কিন্তু জন্মগতভাবেই তারা কিন্তু মৌলবাদী, তারা সাম্প্রদায়িক, অর্থাৎ তারা হিন্দুত্ববাদ অথবা খ্রিস্টানিটি, জুইশ, এদের কাউকেই কিন্তু তারা পছন্দ করে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে 2 মৌলবাদী দালালকে একজনকে বের করে দিয়েছে, আরেকজনের ভিসা বাতিল করেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা এন্টিসেমিটিক কথাটা হলো যারা জুইশ বিরোধী, অর্থাৎ একটা বিশেষ ধর্মের মানুষকে তারা ঘৃণা করে। তো এন্টিসেমিটিক বললে হবে না, তারা এন্টি হিন্দুও বটে, এন্টি খ্রিস্টানও বটে। আমরা বহুদিন মসজিদ, মাদ্রাসা, মক্তবে তাদের বয়ান শুনেছি এবং তাদের মুনাজাত শুনেছি, আল্লাহ ইহুদি নাসারদের হাত তুমি নাস্তে নাবুদ করে দাও। এই যে বক্তৃতা আমরা শুনেছি, অথচ সেই সব দেশে গিয়ে ডলার কামানোর জন্য, পাউন্ড কামানোর জন্য, সেই সব দেশে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে আনার জন্য, সেই সব দেশে গিয়ে নিজেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলার জন্য কিন্তু পাগলা কুত্তা হইয়া থাকেন। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর মূল কথাই হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী তৈরি করতে হবে। এটা মুসলমান ছাড়া অন্য কোনো জাতের মানুষকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এবং এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। তারা আবার খেলাপাতও বলে, কেউ বলে হুকুমত, কেউ বলে খেলাপাত। শেখ হাসিনার আমলে এই খেলাপাতদারি, এই হুকুমদারি, এই হুকুমতদারি, এই ইসলামী শাসনের খেলাপাত কায়েমকারী লোকেরা আমরা দেখেছি বাগে মহিষে এক গাঁটে জল খেয়েছে। আপনি জানেন ইব্রাহিম হুজুর বঙ্গবন্ধুকে মহান নেতা বলে কত বক্তব্য দিয়েছেন, আর যখন দিন বদল হলো তিনি বললেন মুক্তিযোদ্ধারা সবচাইতে নিকৃষ্টতম সন্তান, অর্থাৎ 71 প্রজন্ম হচ্ছে নষ্ট প্রজন্ম। এই রকম কথাই এই বাংলার জমিনে বসে রাজাকারের বাচ্চা রাজাকারে বলেছে, আপনারা শুনেছেন। তারপরে আপনারা দেখেন যে আমাদের ওই নোয়াখালীর এক মৌলানা আছে, আমার যে স্থানীয় মাদ্রাসা বাঙ্গড্ডা মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আফসারি, রফিকুল্লাহ আফসারি, সে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ নাকি ইউনুসকে সরাসরি তার কাছে পাঠিয়েছে, আল্লাহ নাকি নিয়ামত হিসেবে ইউনুসকে দিয়েছে, সেই ইউনুস দেশটা বিক্রি করে দিয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের যে মোল্লা শ্রেণী, আমাদের যে ইসলামিক চিন্তা চেতনার যেসব মানুষকে আপনারা অনলাইনে দেখেন, এদের চিন্তা এবং চেতনা, এদের মানসিকতা, ওদের শিক্ষা একদম নিম্নমানের, এবং এরা না বোঝে আন্তর্জাতিকতা, না বুঝে জাতীয়তা। আপনি দেখেন 1971 সালে তাদের কথা ছিল কি? কথা ছিল তারা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। অথচ দেখেন বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, কোনো কিছুই যে করে না, সবাই মিলে যদি আপনি দেখেন, কেউই বলতে পারবে না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে একটি ইটিও মেরেছে। বাংলাদেশ বাংলাদেশেই ছিল। বাংলাদেশের উপরে পাকিস্তান থেকে বোমা এনে 26শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশকে আক্রান্ত করা হয় এবং বাংলাদেশের মানুষের উপরে আঘাত করা হয়। তখন বাংলাদেশের মানুষ ছিল মজলুম, পাকিস্তান ছিল জালেম। অথচ এই ইসলামের দবজাদারীরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করেন। তারা মুনাফিক, তারা মুখে বলে আমরা মজলুমের পক্ষে, অথচ তারা সেদিন জালেমের পক্ষে দাঁড়িয়েছিল। জালেমের পক্ষে দাঁড়িয়ে টিক্কা খান, ইয়াহিয়া খান, জানজুয়া খানদের পক্ষে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যায় নেতৃত্ব দিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়েছে, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, এবং এই জাতির সূর্য সন্তানদেরকে কুলাঙ্গার হিসেবে তারা দিনের পর দিন কথা বলে গেছে। সেই তাদেরই
পায়তারায়, তাদেরই সহযোগিতায় আজ বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদ, পাকিস্তান থেকে আমদানি করা এই জঙ্গিবাদ এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে একটা দুর্ভিক্ষ কবলিত দেশের কাছাকাছি নিয়ে যাবে। আসুন আমরা এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াই। আমরা এই সমাজ ব্যবস্থায় অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো আবার ঐক্যবদ্ধ হই। এই সমাজ ব্যবস্থায় যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে পুনঃস্থাপন করি এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, বৈষয়িক চেতনা এবং গ্লোবাল কনসেপ্টকে বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিস্থাপন করে আধুনিক মানের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে গড়ে তোলে এই মৌলবাদী দর্শনকে পরাজিত করি। তা না হলে আমার, আপনার, সকলের সন্তান, আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার। বাংলাদেশ নিয়ে কথা বলছি, ধারাবাহিকভাবে বলছি। আজকের বিষয় হচ্ছে, বাংলাদেশ কি কোনো একটা অন্ধকার টানেলের দিকে হেঁটে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোথায়? আপনারা দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মিয়ানমার, এই যে 8টি রাষ্ট্র, এই 8টি রাষ্ট্র, তার সাথে আপনারা যোগ করতে পারেন মালদ্বীপ, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। এই 9টি রাষ্ট্র, এই 9টি রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি যে গত বছরের টার্মোয়েলে শ্রীলঙ্কার অর্থনীতি কলাপস করেছে, পাকিস্তানের অর্থনীতি এমনভাবে কলাপস করেছে যে তাদের 1 টাকাও রিজার্ভ ছিল না। পরবর্তীতে তারা সৌদি আরব এবং দুবাইয়ের কাছ থেকে $6 বিলিয়ন ঋণ করে তাদের রিজার্ভ বাড়িয়েছে। তারপরও তাদের মুদ্রার মান এত ডেভ্যালুয়েশন হয়েছে যে বাংলাদেশের 1 টাকা কিনতে তাদেরকে 2.5 থেকে 3 রুপি দিতে হয়। তার মানে বাংলাদেশের কারেন্সির ভ্যালু বেড়েছে। অন্যদিকে এখন যে শ্রীলঙ্কার অবস্থান, একটা সময় ছিল বাংলাদেশের 2.5 টাকা 3 টাকা দিয়েও শ্রীলঙ্কার 1 রুপি পাওয়া যেত না। এখন বাংলাদেশের 1 রুপি কিনতে শ্রীলঙ্কায় মিনিমাম 3 রুপি খরচ করতে হয়। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন তখন তিনি বাংলাদেশটাকে এই জায়গায় রেখে গিয়েছেন। ভারতের সাথে আমাদের মুদ্রার যে ডিফারেন্স, সেটা হচ্ছে কয়েক পয়সা মাত্র। তাহলে বোঝেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতে মিয়ানমার 40 বছর থেকে যুদ্ধে লিপ্ত অথবা দাঙ্গায় লিপ্ত, সামরিক স্বৈরাচার জাতাকলে পড়ে অর্থনীতি প্রায় ভঙ্গুর। আফগানিস্তান শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে নয়, এশিয়া মহাদেশের সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ হচ্ছে আফগানিস্তান। প্রায় $600 নিচে যাদের মাথাপিছু আয়। সে দেশ কোনো কিছু কিনে না, সে দেশ যা পারে টুকটাক কিছু বিক্রি করে কোনো রকম জীবন বাঁচায়। তাহলে আপনি আফগানিস্তান দেখলেন, আপনি দেখলেন শ্রীলঙ্কা, আমরা দেখলাম পাকিস্তান এবং নেপাল ভুটানের অর্থনীতি কোনো কালেই অতটা শার্প ছিল না। নেপাল ভুটান আমাদের সাথে অনেক ছোট অর্থনীতির দেশ এবং তাদের মাথাপিছু আয়, গড় আয়, জীবনযাত্রা সবকিছুই বাংলাদেশের সাথে নিম্নগামী। শুধুমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ডলারের বিপরীতে টাকার মান ধরে রেখেছে ভারত। তাদের অর্থনীতি কম্পারেটিভলি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভালো অবস্থানে আছে। এখন বাংলাদেশের অর্থনীতিকে ইমার্জিং ইকোনমি বলা হতো। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন আমাদের অর্থনীতিতে যোগ হতো। প্রতি বছরে আমাদের বাজেটের সাইজ অন্তত কয়েক বিলিয়ন করে বাড়ছিল। এখন যে জায়গাটায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, ডক্টর ইউনূসের যে 18 মাস শাসন, এই 18 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয়নি, বাংলাদেশ থেকে বিদেশি কোনো টাকা আসেনি, বাংলাদেশ বিদেশে রপ্তানিযোগ্য পণ্য বৃদ্ধি করতে পারেনি। বরং ভারতের সাথে আমাদের যে নানান রকমের চুক্তি ছিল, যেই চুক্তির ভিত্তিতে আমরা ভারতের বিভিন্ন পোর্ট, ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং ভারতের যে সীমা ব্যবহার করে আমরা যেভাবে উন্নত বিশ্বে পৃথিবীর নানা প্রান্তে নানান ধরনের প্রোডাক্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেই পথটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ অর্থনীতিতে একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে। তারপরে ডক্টর ইউনূসের 9 মাসে
200 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 200 বলতে ছোট ছোট 10 জন 5 জনের গার্মেন্টস ফ্যাক্টরি নয়, গাজীদের মতো, সালমান এফ রহমানের মতো, এসালামদের মতো বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলোকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই ইসলামী নামে আর কেউ যেন ব্যবসা না করতে পারে 5টি ব্যাংককে এক মোড়কে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এর ফলে যে মার্কেটে যে ভোক্তাদের যে মানে ট্রাস্ট, অর্থাৎ মানে গ্রাহকদের যে ট্রাস্ট, এই অর্থনৈতিক সিস্টেমে গ্রাহকদের ট্রাস্ট নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক মানুষ গোপনে সিঙ্গাপুরে, দুবাইতে এবং উন্নত বিশ্বে যেখানে সম্ভব সেই সব জায়গায় তাদের মানি স্থানান্তর করে ফেলেছে এবং করছে। এর ফলে অর্থনীতি ড্রাই হয়ে যাচ্ছে। এখন মানুষের কর্মসংস্থান নেই বললেই চলে। সরকার এই মবতন্ত্রের কারণে সরকারি যে প্রতি বছর যেই পরিমাণে রাজস্ব আদায় হতো, যেটা দিয়ে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন দিত, সেই বেতন দেওয়ার পয়সাটাও এখন রুজি হচ্ছে না, অর্থাৎ আয় হচ্ছে না। এবং অন্যদিকে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তির ফলে বাংলাদেশ নতুন নতুন দেশের সাথে, নতুন নতুন কোম্পানির সাথে নানানভাবে মানে বিভিন্ন চুক্তিবদ্ধ হতে পারছে না। আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে IMF প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময়ে $6 বিলিয়ন একটা চুক্তি করেছিল, তাদেরকে একটা লোন দেবে। তার 3টা কিস্তি কিন্তু দেওয়া হয়েছে। বাকি যে একটা কিস্তি রয়েছে 1.5 বিলিয়ন, সেই টাকাটা এখন আর তারা ছাড় দিচ্ছে না। কারণ ছাড় না দেওয়ার মূল কারণ হচ্ছে তারা এই বিশ্বাস নাই তাদের যে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে সে জায়গায় সাস্টেইন করবে। তারা ধারণা করছে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট ডিজাস্টারের মধ্যে দিয়ে যাবে। টাকার অভাবে বাচ্চাদের নাকি টিকা কিনা যায় নাই, যার কারণে এই পর্যন্ত 2 থেকে 300 শিশু মারা গিয়েছে। অথচ শেখ হাসিনার 16 বছর 17 বছর সময়ে পুরা বিশ্বে বাংলাদেশ টিকাদানে মডেলে পরিণত হয়েছিল। যদিও এখন তারেক রহমান সাহেবও শেখ হাসিনার দোষ দেওয়ার চেষ্টা করতেছেন, এইসব হালে পানি পাচ্ছে না, মানুষ এসব বিশ্বাস করছে না। মানুষ কোথায় ছিল, কিভাবে ছিল, মানুষ সেটা জানে। এখন তারেক রহমানের অর্থমন্ত্রীকে মানুষ অর্থমন্ত্রী মনে করতে পারতেছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছে না, এমপিদেরকে এমপির মতো মনে হচ্ছে না। এখন এর কারণটা কি দেখেন, একজন এমপি তার কথাবার্তা, তার আচার আচরণ, মন্ত্রী তার কথাবার্তা এবং আচার আচরণ মানুষের কাছে মন্ত্রীর মতো, এমপির মতো হতে হয়। কিন্তু তারেক রহমানের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট মোটামুটি একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে, যার কারণে মানুষের কাছে দেশে যে একটা সুষ্ঠু সরকার আছে, দেশে যে একটা ফাংশনিং সরকার আছে, সেটাই মানুষের কাছে মনে হচ্ছে না। এখন মানুষ যখন তার রাষ্ট্রের সরকার সম্পর্কে সন্দিহান হয়, মানুষ যখন মনে করে যে এই সরকারের পক্ষে অর্থনীতি পুনর্বিন্যাস করা, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, বৈদেশিক বাণিজ্যকে সচল করা, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা এবং সংস্কার কাজ এবং উন্নয়ন কাজ করতে পারবে, এটা যদি মানুষ মনে না করে, তাহলে মানুষের নতুন বিনিয়োগে মানুষ সাহসী হয় না। মানুষ যারা উদ্যোক্তা তারা নতুন কোনো উদ্যোগ নেয় না। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই, আপনি ফেব্রুয়ারি থেকে এখন তো সবে মাত্র এপ্রিল, এই 2 মাস সময়ের ভেতরে আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দখলদারিত্বটা পরিবর্তন হয়েছে। অবশ্য দখলদারিত্ব ওই ডক্টর ইউনূসের যুগেই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই দখলদারিত্বটা নির্বাচনের পর মানে ভাইয়া গ্রুপ, দাদা গ্রুপ, মামা গ্রুপ, খালা গ্রুপ, চাচা গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে কিছু পরিবর্তন হচ্ছে। কারা টোল তুলবে, কারা ইজারা নিবে, কারা চাঁদা নিবে, কারা এলাকার কন্ট্রোল নিবে, শুধুমাত্র বিএনপি এখন সেইখানে ব্যস্ত আছে। একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য যে পরিকল্পনা দরকার, আমরা শুনেছি আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি এখনো আমরা জানি না। এই প্ল্যানটা কি এই ফ্যামিলি কার্ড, এই প্ল্যানটা কি খাল খনন? এই যে খাল খননের কর্মসূচি, বলেন তো বাংলাদেশে একটা বিমানবন্দর করার জন্য একটু জায়গা পাওয়া যাচ্ছে না, আপনি খালটা খনন করবেনটা কোথায়? পুরানা খাল যা আছে সেটা। এখন অর্থনীতি যখন অন্ধকারে নিমজ্জিত, তখন বাংলাদেশে কি
খাল খননটা জরুরি নাকি অর্থনীতিটাকে বাঁচানো জরুরি? আপনি খাল খনন করে কুমির আনবেন, সেই কুমির কাকে খাবে সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের নদীগুলার নাব্যতা হারিয়েছে। আমাদের নদীগুলোকে ড্রেনেজ ব্যবস্থা করা, অর্থাৎ নদী আপনি নদীর যে মাঝখানে যে খনন কাজ, ড্রেজিং এর কাজ, সেটা আপনি করতে পারেন। আপনি ওই খালেই থাকবেন, নদীতে আসবেন না, এটা কিন্তু হবে না। আমাদের অর্থনীতিতে যে কর্মসংস্থান যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না, মানুষের জীবনও উন্নত হবে না। এর ফলে এখন সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সরকার কোটি কোটি টাকা, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি মাসে লোন করছে। আমরা শুনেছি গত 2 মাসে 57,000 কোটি টাকা সরকার লোন করেছে সরকার চালানোর জন্য এবং কর্মচারী, কর্মকর্তা এবং আমলা কামলাদের বেতন দেওয়ার জন্য, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। এখন আপনার যদি রাজস্ব আদায় যদি বৃদ্ধি না পায়, আপনার রাজস্ব লক্ষ্যমাত্রার মাত্র 23% অর্জিত হয়েছে, তার মানে হচ্ছে 77% লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে। এর ফলে দেশ যে একটা নির্ঘাত অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মুদ্রার মান ডলারের বিপরীতে অতদিনে আরো অনেক কমে যেত যদি ওয়ারটা না লাগতো। উপসাগরীয় ওয়ারের পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর, তেলের দাম কমে যাওয়ার পর আমেরিকার ডলার চাপে আছে। সেই কারণে বাংলাদেশের সাথে মুদ্রা মানটা এখনো কাছাকাছি পর্যায়ে আছে। কিন্তু আমেরিকার অর্থনীতি যদি একটু ভালো হয়, তাইলে এখন 300 টাকা দিয়েও 150 টাকা না, মানে 200 টাকাতে চলে যাওয়ার কথা ছিল একটা ডলার, যায়নি। একমাত্র যুদ্ধ আমাদেরকে সেভ করেছে। অন্যদিকে যুদ্ধ আমাদেরকে কিন্তু অনেক প্রেশারও দিচ্ছে। তো এই প্রেশার রিলিঙ্গুইশ করার জন্য সরকারের কোনো প্ল্যান আমরা দেখছি না। সরকারের প্ল্যান তো সরকারের মাথায় থাকলে হবে না, সরকারের কাজে থাকতে হবে। মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। যেই জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে, 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে, দানের শীষ মার্কাকে ভোট দিয়ে বিশাল জয় দিয়েছে, সেই তারেক রহমান মানুষের সেই আশা কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারছে না। সময় কম, কিন্তু লক্ষণ তো দেখা যাচ্ছে না। আপনি দেখেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন এক লোককে দিছে, এক বাণিজ্যিক কারবার, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন এক লোককে দিচ্ছে, ইতিহাসের সাথে এটা যায় না। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশে যে বিভিন্ন মাজারে হত্যা এবং হামলা, এটা কিন্তু তারেক রহমান বন্ধ করতে পারেনি। সেদিন যে একটি মাজারে হামলা করা হলো, ঘোষণা দিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীরা, চিহ্নিত মৌলবাদীরা ফেসবুকে তারা প্রচারণা করে তারে গিয়ে ধরে হত্যা করলো। এখন এটার বিচার কিন্তু কোনো লক্ষণীয় কোনো বিষয় দেখা যাচ্ছে না। এখনো স্কুলের টিচাররা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এখনো কোর্টে হামলা করা হচ্ছে। এখনো এই যে দেখেন, ঢাকা বার কাউন্সিলে, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামীপন্থীরা যারা আওয়ামী লীগ করেছে, যারা স্বতন্ত্রভাবেও দাঁড়াতে চেয়েছে, তাদেরকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই যে আপনি যে মবের মূল্য ডক্টর ইউনূস কায়েম করেছে, সেখান থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিল। সন্ত্রাস দমন আইনে আপনি আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠনকে আপনার পার্লামেন্টে পাশ করাইয়া দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে যে জায়গায় আগে রেখেছে, সেখান থেকে আসলে ভালো কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে না। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক যে বিলটি এনেছিল ইনডেমনিটি দিয়ে, কাদেরকে? ওই খুনিদেরকে। সেই ইনডেমনিটিটা আপনার বাবা পার্লামেন্টে 79 সালে পাশ করিয়ে দিয়েছিল। ঠিক আপনিও এই আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আরেক আমেরিকান তাবেদার ইউনূস যেটি অর্ডিন্যান্স আকারে দিয়েছিল, আপনি সেটি পাশ করিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনার বাবার যে ইতিহাসের অন্ধকার অংশটুকু, সেই অংশটুকু আপনি ভালোভাবেই লুফে নিচ্ছেন। এখন আমরা যারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যেখানেই থাকি, আমাদের জীবন, আমাদের পরিবার বেশিরভাগে এখনো বাংলাদেশেই থাকে। আমরা এখনো দেখছি তাদের ফ্রাস্ট্রেশন, মানুষের ফ্রাস্ট্রেশন। পত্রিকা খুললে কোনো পজিটিভ নিউজ নেই। তার মানে আপনি আস্তে আস্তে অন্ধকার একটা টানেলের ভিতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন।
সামনে সেপ্টেম্বরে যদি গঙ্গার পানি চুক্তিটিও ভারতের সাথে সমঝোতা করে আপনি যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে খাদ্য উৎপাদনও কমে যাবে লক্ষণীয় মাত্রায়। এর ফলে দুর্ভিক্ষ অবিসম্ভাবী হয়ে দাঁড়াতে পারে। আমরা দুর্ভিক্ষ চাই না। একবিংশ শতাব্দীতে দুর্ভিক্ষ কারো কাম্য নয়। এটা সোমালিয়া, আফ্রিকার জঙ্গল ছাড়া আমাদের মতো উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে এটা হওয়া সম্ভব বলে আমরা মনে করি না। কিন্তু আপনারা সেই সম্ভাবনার দিকেই মানুষকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে। প্রগতিশীল মুক্তিযুদ্ধের আদর্শ এবং বাঙালির হাজার বছরের যে কৃষ্টি এবং কালচার, সেটার ভিত্তিতে এই জাতির মনন, মগজ এবং সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে নিতে না পারেন, অর্থনীতিতে যদি স্বচ্ছতা না আনতে পারেন, তাহলে যেই অন্ধকারের দিকে আপনি রওনা দিয়েছেন, সেই অন্ধকারে আপনিও বাঁচবেন না, দেশও বাঁচবে না। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।